প্রখ্যাত লেখক ও বিশ্লেষক শফিক রেহমানের বিধ্বস্ত দেশ বিপন্ন মানুষ বইয়ের এই পর্বে শুধু বিশ্বে মূল্যস্ফীতি হচ্ছে বলেই বাংলাদেশে মূল্যস্ফীতি হয়নি। দেশের আভ্যন্তরীণ কিছু কারণেই মূল্যস্ফীতি হয়েছে। সাধারণ মানুষের কাছে দৈনন্দিন বাস্তবতা হলো বাজারে দাম দুঃস্বপ্ন, বাড়ি ও বাহন ভাড়া দুঃসহ। আমানতকারীরা সরকারি ব্যাংকের ওপর আস্থা রাখতে পারছে না। মূল্যস্ফীতি 12%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর মতে নভেম্বর 2011-তে মূল্যস্ফীতির হার প্রায় 12% ছুঁয়েছে, যা গত দেড় দশকের সব রেকর্ড অতিক্রম করেছে। 19 ডিসেম্বর 2011-তে মোহিত স্বীকার করতে বাধ্য হন, শুধু বিশ্বে মূল্যস্ফীতি হচ্ছে বলেই বাংলাদেশে মূল্যস্ফীতি হয়নি। দেশের আভ্যন্তরীণ কিছু কারণেই মূল্যস্ফীতি হয়েছে, কিন্তু বিশ্বে মূল্যস্ফীতি হচ্ছে এই তথ্যটা কি সঠিক? 13 ডিসেম্বর 2011-তে বিবিসি থেকে জানানো হয় ব্রিটেনে নভেম্বরে কনজিউমার প্রাইসেস ইন্ডেক্স আগের মাসের 5% থেকে কমে 4.8% হয়েছে। 28 ডিসেম্বর 2011-তে inflationdata.com-এ জানানো হয় আমেরিকাতে 2011-র মে থেকে অক্টোবরে এই 6 মাসে মূল্যস্ফীতির গড় হার ছিল 3.65% এবং সেটা নভেম্বরে কমে হয়েছে 3.39%। বস্তুত পশ্চিমী বিশ্বের চলমান মন্দাবস্থায় বিভিন্ন দেশের অর্থমন্ত্রীরা নিয়তই চেষ্টা করছেন মূল্যস্ফীতি কমিয়ে আনতে এবং তাদের অনেকেই সফল হয়েছেন। ইউকে এবং ইউএসের সর্বশেষ পরিসংখ্যান দুটি এর প্রমাণ। কিন্তু বিদেশে যাই হোক না কেন, দেশের মানুষ সেটা শুনতে আগ্রহী নয়। তাদের সাদামাটা ভাবটা বোঝে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, বাড়ি ও বহন ভাড়া বেড়ে যাচ্ছে এবং আরও বাড়বে। এরা ভাষার মারপ্যাচ বোঝে না, এরা পরিসংখ্যানের জটিলতা বোঝে না। অনিয়ন্ত্রিতভাবে দাম বেড়ে যাবার ফলে এদের সংসার বিপর্যস্ত, স্বপ্ন বিধ্বস্ত, জীবন বিপন্ন। সাধারণ মানুষের কাছে দৈনন্দিন বাস্তবতা হলো বাজারে দাম দুঃস্বপ্ন, বাড়ি ও বাহন ভাড়া দুঃসহ। তারা মর্মে মর্মে বুঝেছে বর্তমান সময়ে এই সুদীর্ঘ দুঃসময়। তারা বোঝে 12% মূল্যস্ফীতির মানে তাদের সঞ্চয় ও আয় প্রকৃত অর্থে 12% কমে গিয়েছে। দেশের টালমাটাল অর্থনৈতিক অবস্থার আরও কয়েকটি অনাকাঙ্ক্ষিত চিহ্ন হলো: 1. ডলারের দাম বেড়েছে। 2010-এ এই সময়ে প্রতি ডলারের দাম 70 টাকা ছিল। 1 বছর পরে বাংলাদেশ ব্যাংকের হিসাবে এটি হয়েছে প্রায় 80 টাকা। অর্থাৎ ডলারের বিপরীতে 1 বছরে টাকার দাম কমেছে প্রায় 15%। খোলা বাজারে ডলার এখন 83 টাকা হবার রিপোর্ট এসেছে। 2. রাজধানীর কিছু এটিএম বা ক্যাশ বুথে ক্যাশ টাকা পাওয়া যাচ্ছে না। 3. কিছু ব্যাংক গ্রাহকের চাহিদা অনুযায়ী তাৎক্ষণিক ক্যাশ টাকা দিতে পারছে না। ব্যাংকে টাকার হাহাকার শীর্ষক রিপোর্ট প্রকাশিত হয়েছে। 4. সরকার নিয়ন্ত্রণাধীন 4টি ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক থেকে আমানতকারীরা বিপুল পরিমাণে আমানত সরিয়ে ফেলছে। বাংলাদেশ ব্যাংকের বিশ্লেষণে জানা গেছে এ বছরের জুন-সেপ্টেম্বর সময়ে বিপুল পরিমাণ আমানত হারায় এই ব্যাংকগুলো। এ সময়ের মধ্যে সোনালী ব্যাংক থেকে গ্রাহকরা 573 কোটি টাকা তুলে নিয়েছে, জনতা ব্যাংক থেকে তুলেছে 990 কোটি টাকা, অগ্রণী ব্যাংক থেকে 706 কোটি টাকা ও রূপালী ব্যাংক থেকে গ্রাহকরা তুলে নিয়েছেন 6,31 লাখ টাকা। অর্থাৎ আমানতকারীরা সরকারি ব্যাংকের ওপর আস্থা রাখতে পারছে না। এসব ব্যাংকের কর্মকর্তারা বলছেন বেসরকারি ব্যাংকের তুলনায় সরকারি ব্যাংকে আমানতকারীদের কম হারে সুদ দেয়া হয় বলে এমনটা ঘটছে। 5. ইন্ডিয়াতে 3টি প্রতিষ্ঠানের কাছে ছাপতে দেওয়া প্রাথমিক স্তরের 80 লাখ কপি বই নির্দিষ্ট সময়ে সরবরাহ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। ডলার সংকটের কারণে প্রিন্টিং বিল পরিশোধ করতে না পারায় এবং বন্দরের শুল্ক পরিশোধ নিয়ে সৃষ্ট জটিলতার আশঙ্কা করা হচ্ছে নির্দিষ্ট সময়ে দেশের বহু উপজেলায় শিক্ষার্থীদের কাছে পাঠ্য বই পৌঁছবে না। সংকটে জর্জরিত ব্যাংকিং সিস্টেম। ডলার সংকট ও তারল্য সংকটে জর্জরিত দেশের গোটা ব্যাংকিং সিস্টেম 2011-তে বিভিন্ন সমস্যায় পড়েছে। 1. দেশের কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট জনৈক কর্মকর্তা জানিয়েছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর ক্রমান্বয়ে চাপ বাড়ছে। সামনে এ চাপ আরও বাড়বে। যে হারে আমদানি দায় বাড়ছে সে হারে ডলারের সরবরাহ বাড়ছে না। তিনি জানান, চলতি মাসের বিপিসির জ্বালানি তেল আমদানির জন্য পরিশোধ করতে হবে $50 কোটি। এর বাইরে ভোজ্য তেল ও গম আমদানি ব্যাপক হারে বেড়ে গেছে। পাশাপাশি কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ, পেট্রোবাংলা থেকে বিদেশি তেল গ্যাস অনুসন্ধানী কোম্পানি শেরভেন পাওনা ও বিসিআইসির সার আমদানি দায় পরিশোধ করতে হবে। অপরদিকে কয়েকটি ব্যাংকের বকেয়া আমদানি দায় পরিশোধ করতে হবে। সব মিলে চলতি মাসে আমদানি দায় পরিশোধ করতে হবে অন্য মাসের তুলনায় বেশি, কিন্তু সে হারে ডলারের সরবরাহ বাড়বে না। আর সরবরাহ না বাড়লে রিজার্ভ থেকে পরিশোধ করতে হবে। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $800 কোটি নেমে আসতে পারে। সাধারণত একটি দেশের ইমার্জেন্সি খরচ মেটাতে কমপক্ষে 3 মাসের আমদানি দায় পরিশোধ করার মতো বৈদ্যুতিক মুদ্রার রিজার্ভ থাকতে হয়। বর্তমানে প্রতি মাসে গড়ে $3.25 বিলিয়ন করে আমদানি দায় পরিশোধ করতে হচ্ছে। সেই হিসাবে 3 মাসে প্রায় $1000 কোটি বাংলাদেশ ব্যাংককে রিজার্ভ রাখতে হয়। দাতা সংস্থা IMF সবসময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ 1000 কোটি বা $10 বিলিয়ন রাখার পরামর্শ দিয়ে আসছে, কিন্তু 1 ডিসেম্বর 2011-তে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $930 কোটি নেমে যায়। এখন আশঙ্কা করা হচ্ছে সামনে রিজার্ভ $800 কোটি নেমে আসবে। 2. রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক চারটি পরিচালনায় অদূরদর্শিতা ও অদক্ষতা নিয়ে সমালোচনা হয়েছে। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের তীব্র মতবিরোধ চলছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ বলেছেন, পরিস্থিতির কারণে বাংলাদেশ ব্যাংকের আরও বেশি নজরদারি প্রয়োজন। এই ব্যাংকগুলো সরকারি বাণিজ্যিক ব্যাংকের মতো আক্ষরিক অর্থে কেন্দ্রীয় ব্যাংকের আওতায় নিতে হবে। প্রতিধ্বনি তুলেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর সার্বিক ব্যবস্থাপনা দুর্বল হয়ে পড়েছে। তাদের সম্পদ ও দায় এবং পোর্টফোলিও ব্যবস্থাপনা সব ক্ষেত্রেই দুর্বলতাগুলো আরও স্পষ্ট হয়েছে। অনভিজ্ঞদের হস্তক্ষেপে এবং চাপের মধ্যে এ অবস্থা সৃষ্টি হয়েছে। ব্যাংকগুলোকে স্বাধীনভাবে নিজস্ব ব্যবস্থাপনা পরিবেশ তৈরি করতে হচ্ছে। আর একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংককেও শক্ত হতে হবে। শুধু চিঠি দিয়ে দায় সারা গোছের দায়িত্ব পালনে পরিস্থিতির উন্নতি হবে না। এদের এসব বক্তব্য অরণ্যে রোদনের মতোই হবে, কারণ সরকার এই ব্যাংকগুলোকে তার রাজনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যে ব্যবহার করতে চায়। ভবিষ্যতে সরকার গ্রামীণ ব্যাংককেও রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগাতে চায়। 3. 4টি সরকারি বাণিজ্যিক ব্যাংক ও 1টি সরকারি কৃষি ব্যাংক রাজনৈতিক লক্ষ্যে ব্যবহার করেও রাজনীতি সামাল দিতে পারছে না। তাই 2011-তে অর্থ মন্ত্রণালয় রাজনৈতিক বিবেচনায় আরও 10টি নতুন ব্যাংকের অনুমোদন দিতে বলেছে বাংলাদেশ ব্যাংককে। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ 4টি ব্যাংকের লাইসেন্স দেওয়ার পক্ষে মত দিয়েছে। বাকি 6টি সম্পর্কে আরও আলোচনার দরকার আছে বলে বলা হয়েছে পরিচালনা পর্ষদে। নিচে চার্টে দেখুন কোন আমলে কয়টি ব্যাংকের অনুমোদন হয়েছে। কোন আমলে কয়টি ব্যাংকের অনুমোদন, সাল, শাসন ক্ষমতায় যারা, অনুমোদিত নতুন ব্যাংকের সংখ্যা। 1982 থেকে 1990 এরশাদের আমল 9টি, 1991 থেকে 1996 বিএনপি 8টি, 1996 থেকে 2001 আওয়ামী লীগ 13টি, 2001 থেকে 2006 বিএনপি 4 দলীয় জোট লাইসেন্স দেওয়া হয়নি। 2006 থেকে 2008 তত্ত্বাবধায়ক সরকার লাইসেন্স কোনো দেওয়া হয়নি। মোট বেসরকারি ব্যাংক সংখ্যা, রাষ্ট্রায়ত্ত ও বিদেশি ব্যাংক মোট ব্যাংক সংখ্যা। বেসরকারি ব্যাংক সংখ্যা 30টি, রাষ্ট্রায়ত্ত ও বিদেশি ব্যাংক 18টি, মোট ব্যাংক সংখ্যা 48টি। বিধ্বস্ত দেশ, বিপন্ন মানুষ বইয়ের অডিও বুকটি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।